সবাইকে স্বাগত। আজ আমরা আরেকটি ভয়ঙ্কর ঘটনা নিয়ে আলোচনা করব। যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, বিশ্বাস বা মৌলিক সম্মান থাকে না, তখন কিভাবে একটি বিয়ে টিকে থাকে। কেউ কেউ সন্তানের জন্য পরিবার ধরে রাখার চেষ্টা করেন, কেউ জনমনের বইয়ে থাকেন, আর কেউ ধর্মীয় বিশ্বাসের জন্য থেমে যান। তবে কখনো কখনো যে কোনো মূল্য একটি বিয়ে বাঁচানোর ইচ্ছা ভয়ঙ্কর ঘটনাতে পরিণত হতে পারে। জ্যাকলিন এবং পল কিম্বলের গল্প ঠিক এমনই। তবে এই গল্পের নির্মমতা, লোভ এবং নিন্দা ব্যাপক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। এই ভিডিওতে আমরা জানব জ্যাকলিন এবং পল কিম্বলের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল, কিভাবে এই মামলার একটি প্রকৃত উদ্দেশ্য উন্মোচিত হলো, কেন তাদের ভালোবাসার সম্পর্ক একটি ঘটনাতে রূপ নিয়েছিল। এই ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে সবকিছু জানবো। এই রহস্যময় কাহিনী পুরোটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পে এগিয়ে যাওয়ার আগে বাংলা ক্রাইম স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। জ্যাকলিন 18 ডিসেম্বর 1970 সালে কাউন্টি আর্মা, উত্তর আয়ারল্যান্ডে সাধারণ মধ্যবিত্ত পরিবারের কনিষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। শৈশব থেকে তিনি অনিয়মিত, নষ্টলতাপূর্ণ, আবদ্ধ এবং কখনো কখনো আক্রমণাত্মক ছিলেন। কিশোর বয়সে জ্যাকলিন আচরণ খারাপ হতে হতে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে তার পরিবার এটিকে কিশোর বয়সের দোষ ভাবত। তারা আশা করেছিল যে তিনি বড় হওয়ার সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মাধ্যমিক বিদ্যালয়ে তিনি পল কিম্বলের সাথে পরিচিত হন, যিনি জ্যাকলিনের চেয়ে 3 বছরের বড় ছিলেন এবং তার থেকে সম্পূর্ণ বিপরীত চরিত্রের একজন ছিলেন। কিন্তু বলা হয় যে বিপরীত ধরনের সবকিছু আগে বেশি আকর্ষণ করে এবং এখানে এই নতি কাজ করেছিল। পল ছিলেন একটি ধর্মীয় পরিবারের লাজুক এবং বিনয়ী যুবক, একজন ভালো ছাত্র, অত্যন্ত মেধাবী এবং প্রতিশ্রুতিশীল। জ্যাকলিনের সাহস, উদ্যম এবং আত্মবিশ্বাস তাকে আকৃষ্ট করেছিল। সে ছিল প্রথম এবং সম্ভবত একমাত্র মেয়ে যার জন্য পল গুরুতর অনুভূতি প্রকাশ করত। জ্যাকলিনের বাবা মা তার মেয়ের পছন্দ মেনে নেন এবং পলকে তাদের পরিবারে স্বাগতম জানান। তাদের বিশ্বাস ছিল যে পল তাদের মেয়েকে শান্ত, যুক্তিসম্মত এবং সহনশীল করে তুলবে। কখনো কখনো তাদের মনে হতো যে জ্যাকলিনের চেয়ে তার পরিবার পলকে ভালোভাবে গ্রহণ করেছিল, এমনকি তাকে প্রথম দিন থেকেই পরিবারের একজন সদস্য মনে করত। তবে পলের বাবা মা তার পছন্দের মেয়ে নিয়ে সতর্ক ছিল, কিন্তু তরুণ দম্পতির সম্পর্ক টেকাননি। স্কুলের বন্ধুরাও লক্ষ্য করেছিল যে তারা একেবারের জন্য উপযুক্ত নয়। জ্যাকলিন প্রায় সংঘাত উস্কে দিত এবং তার শারীরিক শক্তি দিয়ে সমাধান করতে চাইত, যখন পল সহিংসতা এড়িয়ে শান্তিপূর্ণভাবে সবকিছু মেটানোর চেষ্টা করত। 17 বছর বয়সী জ্যাকলিন তার প্রেমিকের দ্বারা গর্ভবতী হয় এবং তার সঙ্গে সঙ্গে তাকে জানায়। তখন তিনি ছিলেন তার স্কুলের শেষ বছরে, আর 20 বছর বয়সী পল ইতিমধ্যে কলেজে ছিল। এই খবর পাওয়ার পর পল সঙ্গে সঙ্গে তাকে বিয়ে করার এবং তার সন্তানের জন্য পুরো দায়িত্ব নেওয়ার প্রস্তুতি ঘোষণা করে। জ্যাকলিনের পরিবারের গর্ভপাত করার প্রশ্নই ছিল না, কারণ পল বা তার ধর্মিক পরিবার এ ধরনের গুরুতর পাপকে কখনো অনুমোদন করত না। ফলে পল একটি আংটি কিনে জ্যাকলিনের আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয়, যা সে গ্রহণ করে। 1992 সালে তাদের একটি সাধারণ বিয়ে হয়, যা তার ঘনিষ্ঠ পরিবার এবং বন্ধুদের সঙ্গে উদযাপন করে। আশ্চর্যজনকভাবে অনুষ্ঠানের কয়েকদিন পরে পল তার সেরা বন্ধুকে স্বীকার করে যে সে এবং জ্যাকলিন সব দিক থেকে অনেক ভিন্ন। তার অনুভূতি সত্যতা নিয়ে সন্দেহ ছিল এবং তার স্বভাবে ভীত ছিল। পল নিজের মধ্যেও সন্দেহ পোষণ করত যে সে সত্যি জ্যাকলিনকে ভালোবাসে নাকি কেবল সহানুভূতি এবং দায়িত্ববোধ অনুভব করে। অন্য মেয়েদের সঙ্গে তার কখনো সম্পর্ক ছিল না বলে তার তুলনা করার কিছু ছিল না। তার বন্ধু মনোযোগ দিয়ে শুনে পলকে বিয়ে করতে নিরুৎসাহিত করার চেষ্টা করেছিল, সতর্ক করেছিল যে সে হয়তো তার জীবনে সবচেয়ে বড় ভুল করতে যাচ্ছে এবং চিরকাল অসুখী থাকবে। তবুও পল ছিল দৃঢ় প্রতিজ্ঞ। সে বলেছিল তার সন্তানদের মাকে সে ছেড়ে দিতে পারবে না। এছাড়া তার বিশ্বাস ছিল মাতৃত্ব জ্যাকলিনের চরিত্রকে আরো ভালো করে তুলবে। পল সর্বোচ্চ আশা করেছিল, কিন্তু সে কতটা ভুল ছিল তা তার ধারণা ছিল না। তাদের মধ্যে প্রেমহীন পরিবারের জীবন 1994 সালে শুরুর দিকে শুরু হয়। এই তরুণ দম্পতির কুলজোড়া আসে তাদের প্রথম কন্যা সন্তান। তার নাম রাখা হয় ড্যানিয়েল। 6 বছর পর জ্যাকলিন তাদের পুত্র সন্তান অ্যাডামের জন্ম দেন। ফলে পুরো পরিবারের একমাত্র উপার্জন কাটিয়েছিলেন এবং নিশ্চিত করতেন যে তাদের কোনো কিছুর জন্য অভাব না থাকে। দ্বিতীয় সন্তান জন্মের পর পল একটি বড় বাড়ি খোঁজার সিদ্ধান্ত নেয় এবং আরমাতে 300 আসার একটি আরামদায়ক টাউন হাউস কেনেন, যেখানে তারা 2000 সালে স্থানান্তরিত হন। তখন পল একটি সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন এবং ভালো বেতন পেতেন। তবে তার স্ত্রী কোনো কাজ করত না, কারণ সে দাবি করত সংসার এবং সন্তানদের দেখাশোনা করাই একটি কাজ। তবুও সে কোনো কাজে বিশেষ দক্ষ ছিল না। জ্যাকলিন ছিল স্বার্থপর, উত্তেজনাপ্রবণ এবং প্রায় তার সন্তানদের প্রতি আগ্রাসী হতো। সন্তানরা একটু বড় হওয়ার পর জ্যাকলিন চাকরি করতে চেষ্টা করেছিল, কিন্তু তার ঝগড়াতে স্বভাবের কারণে সে দীর্ঘদিন কোনো চাকরিতে টিকতে পারেনি। এছাড়া সে প্রায় সন্ধ্যায় বারগুলোতে সময় কাটাতো, মদ্যপান করত। তখন তার স্বামী বাড়িতে তাদের মেয়ে এবং ছেলের সঙ্গে থাকতো। এমনকি যখন মদ্যপান করত না, তখনও জ্যাকলিন আদর্শ ব্যক্তি ছিলেন না এবং মদ্যপানের প্রভাবে সে প্রকৃতপক্ষে অগ্নিমূর্তি ধারণ করত। সে শুধু সংঘাত উস্কে দিত না, এমনকি ঝগড়া করত, অশ্লীল ভাষা প্রয়োগ করত এবং বিভিন্ন পুরুষের সঙ্গে ভুলভাল আচরণ করত। এমনকি কেউ যদি তাকে শান্ত হওয়ার জন্য আহ্বান করে, সে তৎক্ষণাৎ আগ্রাসন দেখাত এবং কেউ বুঝতে পারত না যে সে পরিবর্তিতে কি করবে। প্রতিবেশী এবং পরিবারের বন্ধুরা পরিস্থিতি জানতেন এবং পল এবং তার সন্তানের জন্য সত্যিই দুঃখ প্রকাশ করতেন, যারা জ্যাকলিনের আচরণের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। পরিবারটি ছোট্ট এবং শান্তিপূর্ণ শহরে বাস করত, তাই অনেকে এই তরুণীর কার্যকলাপ সম্পর্কে জানত এবং তাকে এড়িয়ে চলার চেষ্টা করত।
তার খারাপ খ্যাতি তার স্বামী ও সন্তানের উপর প্রভাব ফেলেছিল, যারা স্কুলে সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন প্রতিকূলতার মুখোমুখি হয়েছিল। জ্যাকলিন এমন বেপরোয়া জীবনযাপন করত যে সে যদি বিনোদন কেন্দ্রে ঘুরতে যেত, সেখানে উপস্থিত অতিথি এবং কর্মচারীরা তাকে বই পেত। তার উপস্থিতি মানেই ছিল ঝগড়া বা মারামারি। জ্যাকলিন তার পরিবারকে আতঙ্কে রাখত, কারণ সে যে কোনো মুহূর্তে তাদের উপর চড়াও হতো। পল এই পরিস্থিতি নিয়ে অভিযোগ করার চেষ্টা করত না, কিন্তু তার বন্ধু-বান্ধব, পরিবার এবং সহকর্মীরা তার স্ত্রীকে ঘিরে তার অস্বস্তি লক্ষ্য করত। তাকে প্রায় এই মহিলাকে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হতো, কিন্তু পল তার সন্তানের দেখার সুযোগ হারানোর ভয়ে ছিল। যে কোনো সমস্যায় জ্যাকলিন সঙ্গে সঙ্গে তাকে মেয়ে এবং ছেলের কাছ থেকে দূরে রাখার হুমকি দিত। সাধারণত পল এসব পরিস্থিতিতে স্ত্রীর কাছে আত্মসমর্পণ করত এবং চুপ থাকত। 20 জুন 2004 রবিবার সকালে এক রহস্যময় আক্রমণে আতঙ্কিত এক মহিলা জরুরি সেবায় ফোন করে সাহায্য চেয়েছিলেন। তিনি দাবি করেন যে 3 জন অপরিচিত ব্যক্তি তার এবং তার স্বামীকে তাদের বাড়িতে আক্রমণ করে, মারধর করে, বেঁধে ফেলে এবং তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। তার স্বামীকে সঙ্গে নিয়ে যায়। ফোন করা মহিলার নাম ছিল জ্যাকলিন কিম্বল এবং পুলিশ ও চিকিৎসা কর্মীরা তৎক্ষণাৎ তার দেয়া ঠিকানায় ছুটে যায়। ঘরে পৌঁছে তারা একজন মহিলাকে প্লাস্টিকের কেবল টাই দিয়ে পিছু মোড়া বাঁধা অবস্থায় পায়, যদিও তার পা বাঁধা ছিল না, যাহা থেকে কর্তৃপক্ষ বিশ্বাস করে যে তিনি আংশিকভাবে নিজেকে মুক্তি করতে পেরেছিলেন। বিশেষ করে লক্ষ্য করার বিষয় ছিল তার পরিবারের কোনো আঘাত বা ক্ষতির চিহ্ন ছিল না, যদিও সে প্রথমে বলেছিল যে আক্রমণকারীরা তাদের মেরে এবং বেঁধে ফেলেছিল। সৌভাগ্যবশত দম্পতির সন্তানরা তখন বাড়িতে ছিল না, কারণ তারা তাদের দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল। জ্যাকলিনের মতে আগের সন্ধ্যায় শনিবার তিনি এবং তার স্বামী একটি বাড়ি গিয়েছিলেন। তারা মদ্যপান করে মধ্যরাতের পরে বাড়ি ফিরে আসেন, কিন্তু বাড়ির দরজা খোলার সময় হঠাৎ অন্ধকার থেকে 3 জন বেরিয়ে এসে তাদের ধাক্কা দিয়ে ভিতরে নিয়ে যায়। অস্ত্রধারী এবং আক্রমণকারীরা দম্পতিকে বেঁধে ফেলে, তাদের মারধর করে এবং অর্থ এবং নিষিদ্ধ দ্রব্য দাবি করে। ফল আক্রমণকারীর সাথে সমঝোতা করার চেষ্টা করেন, তাদের অনুরোধ করেন যেন তাকে এবং তার স্ত্রীকে ছেড়ে দেয় এবং পুলিশকে কিছু না বলারও প্রতিশ্রুতি দেন। কিন্তু এতে তারা রেগে যায় এবং তাকে কয়েকবার আঘাত করে। তারপর একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে শ্বাস আটকে মারার চেষ্টা করে। যখন পরিষ্কার হলো যে বাড়িতে কোনো নগদ টাকা বা নিষিদ্ধ দ্রব্য নেই, তখন আক্রমণকারীরা কমকে গাড়ি চুরি করার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা গাড়ির মালিক ফলকে সাথে নিয়ে যায়, ছেড়ে যায় শুধু মহিলাকে। আক্রমণকারীরা ফলকে সাথে নিয়ে যাওয়ার পর জ্যাকলিন তার জিহ্বা দিয়ে ফোনের লাইন ছুঁয়ে পুলিশকে খবর দেয়। তিনি নিশ্চিত ছিলেন যে তার স্বামী এখনো জীবিত থাকতে পারেন এবং তিনি পুলিশ কর্মকর্তাদের কাছে দ্রুত খুঁজে বের করার অনুরোধ করেন। তবে তার আতঙ্কের মধ্যেও মহিলা সন্দেহজনকভাবে শান্ত ছিলেন, যদিও তখন কর্মকর্তাদের কাছে তার প্রতি সন্দেহ করার কোনো কারণ ছিল না। একটি ছিন্নভিন্ন দেহ কার্বোর্ডে পাওয়া যায়। দম্পতির গাড়ি তৎক্ষণাৎ সমগ্র কাউন্টিতে নিখোঁজ বলে ঘোষণা করা হয় এবং তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে প্রমাণ সংগ্রহ করা শুরু করে। তারা আক্রমণকারীদের সম্পর্কে যে কোনো তথ্য সংগ্রহ করার চেষ্টা করেন, কিন্তু জ্যাকলিন জানান যে অপরাধকারীরা মুখোশ পড়েছিল। তিনি কাপড়ের ধরন, বাসার ত্রুটি, কোড়ানো এবং তেমন কিছু কোনো বৈশিষ্ট্য মনে করতে পারছিলেন না। তিনি শুধু বলতে পেরেছিলেন যে তারা 3 জন ছিল এবং তারা পুরুষ ছিল। সোমবার সকালে অর্থাৎ অনুসন্ধান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে জ্যাকলিন পরিবারের গাড়িটি বাড়ি থেকে 3 মাইল দূরে একটি নির্জন গলিতে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এটি একটি বহুদিন ফাঁকা থাকা বাড়ির পাশে পার্ক করা ছিল। এর বুটে মালিকের ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়, যার উপর মারধর এবং অত্যাচারের চিহ্ন ছিল। 35 বছর বয়সী ব্যক্তির হাত পিস মোড়া বাঁধা ছিল, পা কেবল টাই দিয়ে বাঁধা ছিল এবং তার মুখ ও দেহের বিভিন্ন জায়গায় ক্ষত ছিল। জ্যাকলিনকে যখন এই ভয়াবহ আবিষ্কারের কথা জানানো হয়, তিনি আশ্চর্যজনকভাবে শান্ত ছিলেন। মনে হলো তার স্বামী এবং সন্তানদের পিতা এই ভয়ঙ্কর ঘটনা তাকে তেমন কষ্ট দেয়নি। তিনি অবাক এবং দুঃখের প্রান্ত হতে চেয়েছিলেন, কিন্তু এক ফোঁটা জলও তার চোখ থেকে পড়েনি। আশ্চর্যের বিষয় হলো কথার প্রেক্ষিতে প্রশ্ন করে বসেন কখন তিনি তার গাড়ি ফিরে পাবেন। এই আচরণ জ্যাকলিনের প্রতি সন্দেহ পোষণ করতে কর্তৃপক্ষদের বাধ্য করে। প্রথমে তার বড় ঘটনাগুলো প্রশ্নবিদ্ধ ছিল না এবং একমাত্র বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচিত হয়েছিল। বিধবা মায়ের অদ্ভুত আচরণ আইন প্রয়োগকারী সংস্থাকে সন্দেহ করায় যে সে হয়তো মিথ্যা বলেছিল। শীঘ্রই জানা যায় যে পরের সঙ্গে তার বিয়ের অনেকদিন ধরে ভেঙে পড়েছিল। শুধু প্রতিবেশী এবং পরিচিতরাই তার সম্মুখে নিন্দা করেননি, এমনকি তার নিজের সন্তান ও বাবা মারাও করেছিলেন। আরো জানা গেল যে জ্যাকলিন রজার ফার্গুসন নামে এক ব্যক্তির সঙ্গে অনেক মাস ধরে সম্পর্ক ছিল। রজার আর মা একটি খামার পরিচালনা করতেন, যেখানে সে মায়ের সঙ্গে বসবাস করতেন। জ্যাকলিন এবং রজারকে প্রায় শহরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে একসাথে দেখা যেত মদ্যপান করতে। রজার জ্যাকলিনকে তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে দেখতে গিয়েছিলেন, গাড়ি সহ মর্মান্তিক মৃতদেহ পাওয়ার ঠিক পরদিন। জ্যাকলিন ভুক্তভোগী থেকে প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন এবং রজারকে সন্দেহভাজন সহযোগিতাকারী হিসেবে দেখা হয়। জ্যাকলিনকে শোকাহত মনে হয় না, বরং তিনি তার গাড়ির প্রতি বেশি চিন্তিত ছিলেন। এমন কিছু আগে কখনোই এই শহরে ঘটেনি এবং তারা গাড়ি ফেলে কোথায় গিয়েছিল সেটাও অজানা। রহস্যময় আক্রমণকারীরা কোনো প্রমাণ রেখে যায়নি, যা আরো অদ্ভুত ছিল।
কেউ শহরের সন্দেহভাজন পরিস্থিতি ব্যক্তিকে দেখেনি। এর অতিরিক্ত জানা গেল যে মৃত ব্যক্তির একটি বীমা পলিসি ছিল, যার ফলস্বরূপ তার মৃত্যুর পর তার স্ত্রী 3 লক্ষ রিফাইলিং পাওয়ার কথা ছিল। এরপর এই মামলায় একটি প্রকৃত উদ্দেশ্য উন্মোচিত হলো, যা তদন্তের আরো এগিয়ে নিয়ে যায়। জ্যাকলিন দাবি করেন যে তিনি তার জিহ্বা দিয়ে বোতাম টিপে সাহায্য চাইতে সক্ষম হন। ফোনটি পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয় এবং সত্যি তাতে তার লালার চিহ্ন পাওয়া যায়। কিন্তু প্রাথমিক অপরাধ দৃশ্য পরিদর্শনে তদন্তকারী লক্ষ্য করেন যে ফোনটি কফি টেবিলের উল্টে অবস্থায় ছিল এবং তার হাত ফিসমোড়া অবস্থায় বাঁধা ছিল, যাতে বোঝা যায় যে ফোনটি উল্টাতে বা সাহায্য চাইতে ফোন করতে পারতো না যদি ফোনটা সেই অবস্থানে থাকতো। দম্পতির ঘরের কম্পিউটার সার্চ হিস্ট্রি থেকে অদ্ভুত অনুসন্ধানের বিষয়গুলি সামনে আসে। কেউ অনেকদিন ধরে জীবন বীমা ভাতার পরিমাণ এবং পলিসি হোল্ডারের মৃত্যুর পর প্রতিক্রিয়া সম্পর্কে তথ্য খুঁজছিল। যখন জ্যাকলিনকে এই সম্পর্কে সরাসরি প্রশ্ন করা হয়, তখন তিনি কিছু জানেন না বলে দাবি করেন এবং বলেন হয়তো ফল দিতে আগ্রহী ছিলেন। প্রাথমিকভাবে অপরাধের সম্ভাব্য সহযোগিতা হিসাবে বিবেচিত ফার্গুসনকে একটি শক্ত আলিবাই ছিল। তার মা দাবি করেন যে তিনি সেদিন রাতে বাড়িতে ছিলেন কারণ তার শরীর ভালো ছিল না এবং রাতের 1:30টার দিকে তিনি তার পেটের সমস্যা সমাধানের জন্য মেডিসিন ক্যাবিনেটে ওষুধ করছিলেন। যদিও বিদ্যার সাক্ষ্য অনেকটা বিশ্বাসযোগ্য ছিল, পুলিশ তখনও তার ছেলেকে সন্দেহ তালিকা থেকে সরায়নি। পুলিশ সিদ্ধান্ত নিয়ে যে অপরাধের রাতে সন্দেহভাজনদের অবস্থান তাদের সেলফোন সিগন্যালের মাধ্যমে খুঁজে বের করবে এবং আবিষ্কার করবে যে রাজার আসলে সেই দিন কোথায় ছিল। ফলের অন্ত্যেষ্টি আর পরের দিনই একটি কৌতূহলজনক বিষয় দেখা যায়। জ্যাকলিন এবং রজার এর সাথে একটি গাড়ির ডিলারশিপে যান, যেখানে তারা গাড়ি দেখতেছিলেন এবং ব্যয়বহুল ক্রয়ের কিস্তি পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। রজারের মাও তাদের সঙ্গে ছিলেন, যা আরো সন্দেহভাজন মনে হয়েছিল। পুলিশ ধারণা করতে থাকে যে ভালোবাসার এই জুটি ফলের মৃত্যুর পর বিমা টাকা কিভাবে খরচ করবে তা আগে পরিকল্পনা করে ফেলেছিল এবং রজারের মা সম্ভবত তা জানতেন। তবে জেরা করার সময় জ্যাকলিন জোর দিয়ে বলেন যে তিনি কখনো তার স্বামীকে প্রতারণা করেননি এবং কখনোই তার ক্ষতি চাননি, কিন্তু তখন আর কেউ তার কথা বিশ্বাস করছিল না। ঘটনা ঘটার কিছুদিন আগে জ্যাকলিন একজন আয়া হিসাবে একটি নার্সিং হোমে কাজ শুরু করেছিলেন, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে তাকে মিথ্যা কথা বলার জন্য তাকে বরখাস্ত করা হয়। তবুও তিনি তার স্বামীকে কিছু জানাননি এবং কাজের রাতের শিফট থাকার কথা বলে তিনি ফার্গুসনের বাড়িতে গিয়ে থাকতেন। এই ছলনা ঘটনাক্রমে প্রকাশ পায় যখন ফল তার স্ত্রীর সাবেক সহকর্মীর সাথে দেখা করেন। তিনি তাকে সবকিছু জানান। তিনি স্ত্রীর সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এতে আরেকটি তর্ক শুরু হয়। জ্যাকলিন তাকে সতর্ক করেন যে তিনি তার প্রেমিকের সাথে চলে যাবেন এবং সন্তানদেরও নিয়ে যাবেন এবং যৌক্তিক পেশা হিসাবে তাদের আশেপাশেও আসতে দেবেন না। এটা ফলের বই ছিল, তাই তিনি আপোষ করতে রাজি হন এবং তার প্রতারণাকে এড়িয়ে যান। পরে ফলের একটি ঘনিষ্ঠ বন্ধু এই সম্পর্কে আদালতে সাক্ষী দিয়েছিলেন ফলের বক্তব্যগুলো জানানোর মাধ্যমে। রজার তেমন বুদ্ধিমান ছিলেন না, তিনি শক্তিশালী কিন্তু সরল মনের, যা জ্যাকলিনকে তাকে সম্পূর্ণ দখলে নিতে এবং তার কথায় চলতে সাহায্য করেছিল। তিনি তার জন্য যে কোনো লড়াইয়ে জড়াতে প্রস্তুত ছিলেন, যা জ্যাকলিনকে আরো অত্যন্ত খুশি করেছিল। সম্ভবত তিনি সত্যিকারের প্রেমে পড়েছিলেন এবং তার সব কথা বিশ্বাস করেছিলেন। জ্যাকলিন রজারকে অভিযোগ করত যে তার স্বামী অভদ্র, নিষ্ঠুর, এমনকি শারীরিকভাবে নির্যাতন করত। স্বাভাবিকভাবেই এসব অভিযোগ মিথ্যা ছিল, কিন্তু প্রতিটি অভিযোগের পর রজার পলকে আরো অপছন্দ করতে শুরু করেন। বিশ্বাস করে যে পল জ্যাকলিনকে ক্ষতি করছে এবং তাদের সুখে প্রধান বাধা। জ্যাকলিন রজারকে এই ধারণা জন্ম দিয়ে যে পলকে সরিয়ে দিলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারা একত্রে থাকতে পারবে আর আরামদায়ক জীবনের জন্য তাদের কাছে একটি বড় অঙ্কের টাকাও থাকবে। ঘটনার প্রায় 2 সপ্তাহ আগে জেসমিন টাকার বিনিময়ে অপরাধ করতে রাজি এমন মানুষের সাথে যোগাযোগ করে, কিন্তু কয়েকটি অপশন চিন্তা করার পর তিনি এবং রজার সেই পরিকল্পনা ত্যাগ করেন। মনে হলো প্রেমিক জুটি নিজেরাই কোনো প্রমাণ বা সাক্ষী না রেখে কাজটি করতে পারবে বলে উপলব্ধি করে। শুক্রবার 18 জুন জ্যাকলিন শিশুদের দাদাদের কাছে ছুটির দিনে থাকার জন্য পাঠিয়ে দেন। শনিবার সেই রাতে বাড়ির লোকজন লক্ষ্য করে যে জ্যাকলিন তার স্বামীকে, তিনি সাধারণত মদ্যপান করতেন না, তাকে মদ্যপান করানোর চেষ্টা করেছিলেন। তিনি মদও কিনেছিলেন এবং একের পর এক প্যাক খাওয়ার জন্য তাকে অনুরোধ করতে থাকেন। এরপর মধ্যরাতে তার মাতার স্বামীকে বাড়ির বাইরে নিয়ে যান। তাদের এই ছবি নজরদারি ক্যামেরায় ধরা পড়ে এবং এটাই ছিল ফলোকে জীবিত দেখার শেষ মুহূর্ত। এখানে সময়ের একটি গুরুত্বপূর্ণ পার্থক্য দেখা দেয়। বাড়িটি তাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটার পথ ছিল এবং তাদের বাড়ি ফেরার পরে আক্রমণ শুরু হয়, যা জ্যাকলিনের মতে 15 মিনিটের বেশি স্থায়ী হয়নি। এরপর তার স্বামী নাকি অপহরণ হন এবং তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন। তবে ক্যামেরায় দেখা যায় এবং পুলিশকে ফোন করার মধ্যবর্তী সময়ে প্রায় 1.5 ঘন্টা কাটে। তদন্তকারীদের বিশ্বাস এটি অপহরণকারীদের সময় ছিল, যাতে তারা তার সব প্রমাণ এবং চিহ্ন মুছে ফেলতে পারে এবং তাদের আক্রমণের একটি নাটক সাজাতে পারে। এছাড়া জ্যাকলিন ইচ্ছাকৃতভাবে তার স্বামীকে মদ্যপান করিয়েছিলেন যাতে পল প্রতিরোধ করতে না পারেন। তার মতে অপরাধীরা পলকে মাটিতে ফেলে লাথি মারে, তারপর তার মাথার উপরে প্লাস্টিকের ব্যাগ রেখে টেপ দিয়ে বাঁধে, শ্বাসরোধ করার চেষ্টা করে। মৃতদেহের আঘাতের প্রকৃতি আর গল্পের মধ্যে মিলে যায়, কিন্তু পুলিশ তখন প্রায় নিশ্চিত ছিল যে আক্রমণকারী ছিলেন তার এবং তার প্রেমিক ফার্গুসন। অপরাধের ঘটনাস্থল দীর্ঘক্ষণ বিস্তারিতভাবে পরীক্ষা করার পর গোয়েন্দারা এমন একটি প্রমাণ খুঁজে পান যা অস্বীকার করার উপায় ছিল না। তারা একটি আংশিকভাবে মুছে ফেলা পদচিহ্ন খুঁজে পান, যা কোনো পুরুষের জুতার বা সম্ভবত পরিষ্কার করার চেষ্টা করা হয়েছিল।
কিন্তু সেটি সঠিকভাবে মুছতে পারেননি। সেই চিত্রের ফাটান রাজারের জুতার সাথে মিলে যায়, যদিও এটি পরিস্থিতিগত প্রমাণ হিসাবে বিবেচিত হতে পারত। তবে অপরাধী যুগলের বিরুদ্ধে আরো 2টা প্রমাণ ছিল। রান্নাঘরের ময়লা জড়িতে রাজারের লালাল দাগযুক্ত একটি সিগারেট টুকরো পাওয়া যায় এবং জ্যাকলিনের হাত বাঁধা কেবল টাইয়ের উপর তারও আংশিক আঙ্গুলের ছাপ পাওয়া যায়। এছাড়া মৃতদেহের হাত ও পা বাঁধার জন্য কেবল টাইগুলোর উপর রাজারের আঙ্গুলের ছাপ পাওয়া যায় এবং সেই ব্যাগগুলি দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল তাদের উপর প্রেমিকের গাম এবং তৈলাক্ত পদার্থের চিহ্ন পাওয়া যায়। এবং যে ব্যাগটি দিয়ে শ্বাসরোধ করা হয়েছিল তাতে উভয় প্রেমিকের গাম এবং তৈলাক্ত পদার্থের চিহ্ন পাওয়া যায়। তদন্তে আরও একজন অপরাধী অংশগ্রহণকারীকে আবিষ্কার করা হয়, রাজারের সাথে সামান্য পরিচিত এক কিশোর কলিন রবিনসন। আক্রমণের রাতে রাজা তাকে ফোন করে সাহায্যের জন্য অনুরোধ করেন, যা স্পষ্টভাবে উল্লেখ করেননি। কিশোরটি তার গাড়ি চালিয়ে রাস্তার শেষ প্রান্তে রেখে রাজারের অনুরোধে পায়ে হেঁটে বাড়িতে চলে আসে, যাতে কারো দৃষ্টি আকর্ষিত না হয়। কলিন যখন বুঝতে পারেন কি করছে, তিনি পালাতে চেয়েছিলেন, কিন্তু রাজার তাকে বই দেখিয়ে এবং ছুরি দিয়ে হুমকি দিয়ে লাশ গাড়িতে তোলার জন্য সাহায্য করতে বাধ্য করেন। এরপর তারা গাড়িটি একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ফেলে চলে যায়। শুরুতে ভীত কিশোর তার অপরাধের জড়িত থাকার কথা অস্বীকার করে, কিন্তু দ্বিতীয়বারের জেরায় ভেঙে পড়ে এবং স্বীকার করতে বাধ্য হয়। তদন্ত কয়েক মাস ধরে চলেছিল এবং এই সময় তারা অপ্রতুলিত প্রমাণ সংগ্রহ করে, সব সাক্ষী সাক্ষাৎকার নেয় এবং অপরাধের তৃতীয় অংশগ্রহণকারী থেকে একটি স্বীকারোক্তি পায়। তবে অপরাধীদের বিচার 2007 সালে বসন্তে শুরু হয়, পল কিম্বলের মৃত্যুর প্রায় 3 বছর পর। 7 মে 2007-এ জ্যাকলিন ও রাজারকে বিমার টাকা লোভের উদ্দেশ্যে পরিকল্পিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়। বিধবা 20 বছরের কারাদণ্ড পান এবং তার প্রেমিক ও সহকারী 18 বছরের শাস্তি পান। তার অন্যময় সহকারী কলিন রবিনসন অপরাধীদের সহায়তা এবং সত্য গোপনের চেষ্টার জন্য 3 বছরের কারাদণ্ড পান। রাজারের বৃদ্ধা মাও মিথ্যা সাক্ষী দেওয়া এবং তার ছেলেকে মিথ্যা আলাপে দেওয়ায় দায়ে রেহাই পাননি। তবে তার বয়সের বিবেচনায় এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার জন্য তাকে শুধুমাত্র 1 বছরের প্রবেশন দেওয়া হয়। এমনকি তার মাও বলেছেন, জ্যাকলিনের মতো মানুষদের সমাজ থেকে চিরকাল বিচ্ছিন্ন রাখা উচিত, যাতে তারা কারো ক্ষতি করতে না পারে। আকর্ষণীয়ভাবে শেষকৃত্যের কয়েকদিন পরে জ্যাকলিন তার প্রধানত স্বামী সব জিনিসপত্র এবং ছবি পুড়িয়ে দেন, যাতে বাড়িতে তার কোনো স্মৃতি না থাকে। ড্যানিয়েল কোনোভাবেই তার বাবার 2টি ছবি বাঁচাতে পেরেছিলেন, যা তিনি তার ফাঁসির টেবিলে রেখে গিয়েছিলেন, যা তার মা তখনও জানত না। 3 লাখ পাউন্ডের বিমার অর্থ যার জন্য ফলকে হত্যা করা হয় তা তার সন্তানরা পায়। ড্যানিয়েল এবং অ্যাডাম রাতারাতি উভয় পিতামাতাকে হারে, কিন্তু তাদের সমস্যা এখানে শেষ হয়নি। তাদের মা দৃঢ়ভাবে নিজের মারা যাওয়া স্বামীর বাবা মায়ের অধীনে সন্তানের বড় হওয়ার বিরুদ্ধে ছিলেন এবং তাদের অভিভাবক থেকে বঞ্চিত করার জন্য সবকিছু করেছিলেন। ফলে সন্তানরা ক্রিটিক্যাল কেয়ারে অবস্থান করে, যদিও সেই সময় তাদের জীবিত দাদা ছিলেন। 21 বছর বয়সী ড্যানিয়েল এবং বেসিং স্ট্রোকে পাস করেন। তার ভাই এখন 25 বছর বয়সী, ভালো শিক্ষিত এবং লন্ডনে চলে গেছেন। জ্যাকলিন আগামী বছর মুক্তি পেতে যাচ্ছেন এবং তার প্রাপ্তবয়স্ক সন্তানরা চিন্তিত যে তার মা তাদের জীবন বিষাক্ত করার চেষ্টা অব্যাহত রাখবে। তো বন্ধুরা, এই ছিল জ্যাকলিন এবং ফলকের সম্পূর্ণ পুরো গল্প। এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এরকম ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।